আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমি নবম শ্রেণীর বাংলা প্রথম পত্র বিষয় কবিতা আমার পরিচয় কবিতা সম্পর্কে আমি আলোচনা করব। কবিতাটি লিখেছে সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হকের জন্ম 27 ডিসেম্বর 1935 সাল, মৃত্যু 27 সেপ্টেম্বর 2016 সালে। এখন আমরা কবিতার ভিতরে কিছু পড়ি, কবিতার লাইনগুলো দেখি এখানে কি লেখা আছে। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি। অর্থাৎ কবি বলছে আমি বাংলায় জন্মেছি, আমি বাংলায় কথা বলি। আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। বাংলার আলপথ যে ছোট ছোট চিকন চিকন আলপথ, অর্থাৎ আমরা গ্রামগঞ্জে দেখি জমির খণ্ড করে এক একজনের জমির সীমানা দিয়ে যে সীমানা ধরা হয়, এতটুক জমি আমার, এতটুক জমি ওর। এই সীমানার মাঝখান দিয়ে যে চিহ্ন বা ছোট পায়ে হাঁটার পথ, সেটাকে বলা হচ্ছে আলপথ। কবি এই আলপথ দিয়ে হাজার বছর ধরে চলেছে। চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। অর্থাৎ পলিমাটির কোমলে আমার চলার চিহ্ন ফেলে। অর্থাৎ বাংলায় আমরা বাংলাকে জানি একটি বদ্বীপ। এখানে বন্যা হয়ে পলি জমে। এই পলিমাটির নরম স্তরে যখন পা দেওয়া হয় তখন একটা পায়ের চিহ্ন পড়ে। এই চিহ্ন অর্থাৎ চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। অর্থাৎ কবি এই বাংলার পলিমাটির উপর দিয়ে পায়ের পদচিহ্ন রেখে চলছে। 13শত নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে। অর্থাৎ বাংলায় 13শত নদীকে তিনি বলছেন। নদীরা কবিকে বলছে 13শত নদী শুধায় আমাকে। অর্থাৎ কবিকে জিজ্ঞেস করছে কোথা থেকে তুমি এলে। অর্থাৎ কবির কাছে নদীরা জিজ্ঞেস করছে কোথা থেকে তুমি এলে। কবি এবার উত্তর দিচ্ছে আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে। অর্থাৎ কবি বলছে চর্যাপদের অক্ষরগুলোতে। আর চর্যাপদ সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা করতে হলে যতটুকু পারা যায় জানি, চর্যাপদ হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন। অর্থাৎ বাংলা সাহিত্যের আদি নিদর্শন যাকে বলা হয় সেটি হলো চর্যাপদ। চর্যাপদ হচ্ছে বৌদ্ধদের ধর্মীয় সঙ্গীত, বৌদ্ধদের গীত। তাই বলছে আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে। সেই চর্যাপদের যে অক্ষরগুলো আছে, কবি বলছে আমি এসেছি চর্যাপদের অক্ষরগুলোতে। তিনি নদীদের 1300 নদীর উত্তর দিচ্ছেন। আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে। সওদাগরের ডিঙার বহর অর্থাৎ আগেকার মানুষ যখন কোনো এক দেশ থেকে আরেক দেশে সওদা করতে যেত বা বাণিজ্য করতে যেত, তখন তাদের একটিমাত্র পথই ছিল নৌপথ। নৌপথের সেই ডিঙাগুলো, সেই বহরগুলো তারা একসাথে, অনেক ডিঙা বা নৌকা তারা একসাথে যেত। একসাথে যাওয়ার কারণ কি, তাদের ভিতরে যদি কোনো বিপদ আপদ থাকে তাহলে একজন আরেকজনকে উদ্ধার করতে পারে বা সাহায্য করতে পারে, এই জন্য ডিঙ্গার বহর ছিল। তাই বলছে আমি তো এসেছি সেই সওদাগরের ডিঙ্গার বহর থেকে। আমি তো এসেছি কৈবর্ত বিদ্রোহর গ্রাম থেকে। সেই কৈবর্ত বিদ্রোহ গ্রাম থেকে বলছে, সেই বিদ্রোহ রাজার বিরুদ্ধে বা ব্রিটিশদের বিরুদ্ধে যে বিদ্রোহ করা হয়েছিল সেই গ্রাম থেকে এসেছে। আমি তো এসেছি পাল যুগের নামে চিত্রকলা থেকে। অর্থাৎ তিনি পাল যুগ নামে চিত্রকলা থেকে। অর্থাৎ আমাদের এই বাংলাকে যারা যুগ যুগ শাসন করেছিল, যুগ যুগ শাসনের ভিতরে সব থেকে সৌন্দর্যমণ্ডিত করে রাখছিল পাল যুগের যে তারা চিত্র বা পাল যুগের যে জিনিসগুলো আছে, সেই জিনিসগুলোর সৌন্দর্যকর্ম তারাই কিন্তু বেশি করেছিল। কবি বলছে আমি তাদের সেই চিত্রকলা থেকে এসেছি। কবি আবারও বলছে যে এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে। সেই বাঙালির ঐতিহ্যবাহী একটি পাহাড়পুর বৌদ্ধ বিহার, সেই পাহাড়পুর বৌদ্ধ বিহার থেকে এসেছি বাঙালির জোড় বাংলার মন্দির বেদি থেকে। অর্থাৎ বাংলার পবিত্র জায়গা থেকে এসেছে, দুই বাংলার পবিত্র জায়গা থেকে তিনি এসেছি বাঙালি বরেন্দ্রভূমির সোনা মসজিদ থেকে। সেই বাংলার ঐতিহ্যবাহী স্থানগুলোর কথা বলছে। সেই
সোনা মসজিদের কথা বলছে, কবি সেখান থেকে এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে। কবি বাংলার সেই আউল বাউল ভাটিয়ালি সারি গান এইসবের কথা এখানে বলছে, এখান থেকে কবি এসেছে। আমি তো এসেছি সর্বভৌম বারোভূয়া থেকে, সেই জমিদারের বারোভূয়া রিশাখার সেই বারোভূয়া থেকে কবি কিন্তু এখানে এসেছে। তারপরে কবি বলছে আমি তো এসেছি কমলাদিঘি মহুয়ার পালা থেকে, সেই তৎকালীন সময় কমলাদিঘি আর মহুয়ার পালা সে নামকরা পালা বা মানে গীত ছিল, সেই গীত বা পালা থেকে কবি কিন্তু এসেছে। আমি তো এসেছি তিতুমির আর হাজী শরীয়ত থেকে, অর্থাৎ সে ব্রিটিশ বিরোধী সেই তিতুমির আর হাজী শরীয়ত থেকে তিনি কিন্তু এসেছেন। আমি তো এসেছি গীতাঞ্জলি অগ্নিবীণা থেকে। কবি বলছে রবীন্দ্রনাথ ঠাকুরের অগ্নিবীণা আর রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি আর কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা থেকে কবি কিন্তু এসেছেন। তাই দুটি কবির গীতাঞ্জলি, যেই রবি ঠাকুরের সেই গীতাঞ্জলি থেকে কিন্তু কবি রচনা করে তিনি কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913 সালে। অগ্নিবীণা কাব্য কিন্তু রচনা করেছিলেন কাজী নজরুল ইসলাম। কবি গীতাঞ্জলি আর অগ্নিবীণা থেকে এসেছেন। এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, সেই ক্ষুদিরাম আর সেই সূর্য সেনের যে বীরত্বগাথা সেখান থেকে তিনি এসেছে। আমি এসেছি জয়নুল আর অবন ঠাকুর থেকে, যারা চিত্রশিল্পী বাংলার সেই জয়নুল আর অবন ঠাকুর একটা ঠাকুর পরিবারের, আর আমাদের সেই জয়নুল আবেদিন, সেখান থেকে কবি কিন্তু এসেছি বাঙালি রাষ্ট্রভাষা লাল রাজপথ থেকে, সেই রাষ্ট্রভাষা 52 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে যে রক্তক্ষয়ী যে জীবন দিতে হয়েছিল সেখান থেকে কবি এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিব থেকে, অর্থাৎ সেই বাংলা এসেছে সেই বঙ্গবন্ধু যার ডাকে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই বঙ্গবন্ধুর থেকে কিন্তু কবি এসেছে। আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, জয় বাংলার বজ্রকণ্ঠ 7ই মার্চের ভাষণের সেই বজ্রকণ্ঠ থেকে এসেছে। আমি যে এসেছি 71-এর মুক্তিযুদ্ধ থেকে, 1971 সালের 9 মাসে রক্তক্ষয়ী সেই মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বাংলাকে স্বাধীন করেছিলাম, সেই বাংলার সেই রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ থেকে এসেছি আমরা পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে, অর্থাৎ হাজার চরণ চিহ্ন ফেলে, পিছনে অতীত অনেক ছিল, সেই চরণ চিহ্ন ফেলে কিন্তু এসেছে সুদামাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে। এখন তিনি আবার প্রশ্ন করছে সেই 1300 নদীকে, যে তুমি কি আবার জিজ্ঞাসা করো যে আমি কোন প্রেরণায় এখানে এলাম। এখন বলছে তবে তুমি বুঝি বাঙালি জাতির বীজ মন্ত্রটি শোনো নাই। এখানে দেখো কবি নদীকে বলছে যে বাঙালি জাতির তুমি কি বীজ মন্ত্রটি শোনো নাই। বীজ মন্ত্রটি কি? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। কবি বলছে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এটি হলো বীজ মন্ত্র। একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথেই থাকব। অর্থাৎ আমরা বাঙালি একসাথে আছি, একসাথে বাঁচি, একসাথেই থাকব। সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যর ছবি আঁকবই। অর্থাৎ আমরা সেই সাম্য ছবিগুলো আঁকতে থাকব। এখন দেখো এখানে আছে এই কবিতায় আমি শব্দটি কতবার উচ্চারিত হয়েছে, তো শব্দটি কতবার উচ্চারিত হয়েছে, এসেছি শব্দটি কতবার উচ্চারিত হয়েছে, বাঙালি শব্দটি কতবার উচ্চারিত হয়েছে। এই সবগুলোই কিন্তু বাড়ির কাজ। এর সাথে থাকতেছে শব্দ অর্থগুলো সুন্দরভাবে পড়া, বারোভূয়া সম্পর্কে ভালো করে জানা, বরেন্দ্র সোনা মসজিদ সম্পর্কে ভালো করে জানা, পাহাড়পুর বৌদ্ধবিহার সম্পর্কে ভালো করে জানা, মহুয়ার পালা, কমলার দিঘি, হাজী শরীয়তুল্লাহ, তারপরেও আরও আছে জয়নুল, অবন ঠাকুর, বঙ্গবন্ধু শেখ মুজিব, এইসব সম্পর্কে ভালো করে জানা, লেখা, এগুলোই হচ্ছে তোমাদের বাড়ির কাজ। এই বলে আমি আমার আজকের ক্লাস এখানেই শেষ করছি। ভালো থেকো। আসসালামু আলাইকুম।